মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরমে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ক্ষমতার শীর্ষে উঠে এসেছেন তার ছেলে মোস্তফা খামেনি। যুদ্ধের মধ্যেই হঠাৎ করে তার এই উত্থান ইরানের রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন প্রায় অদৃশ্য এক চরিত্র, না কোনো নির্বাচিত পদে, না বড় কোনো জনসভায় বক্তা হিসেবে, অথচ ইরানের ক্ষমতার অভ্যন্তরীণ বলয়ে তার নাম বহু বছর ধরেই ঘুরে বেড়াচ্ছিল। এখন সেই মানুষটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী রাজনৈতিক পদ, ইরানের সর্বোচ্চ নেতার আসনে। প্রশ্ন উঠছে, কে এই মোস্তফা খামেনি? তিনি কিভাবে ক্ষমতার এত কাছে এলেন? আর যুদ্ধের এই সংকটময় মুহূর্তে তিনি কি সত্যি ইরানকে নেতৃত্ব দিতে পারবেন? বিপ্লবের পরিবারের জন্ম। মোস্তফা খামেনি জন্মগ্রহণ করেন 1969 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদ-এ। তার বাবা আলী খামেনি তখন ছিলেন একজন ধর্মীয় আলেম ও বিপ্লবী কর্মী। কয়েক বছর পরই ইরানে ঘটে যায় ঐতিহাসিক ইরানিয়ান রেভলিউশন, যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হন রাজা মোহাম্মদ রেজা পাহলভি এবং প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। এই বিপ্লবের পরই খামেনি পরিবার ইরানের ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি চলে আসে। প্রথমে রাষ্ট্রপতি এবং পরে সর্বোচ্চ নেতা হিসেবে আলী খামেনি প্রায় 3 দশকের বেশি সময় ইরান শাসন করেন। এই পরিবেশে বড় হয়েছেন মোস্তফা খামেনি। যুদ্ধের অভিজ্ঞতা। যুবক বয়সেই তিনি যোগ দেন ইরানের সামরিক প্রতিরোধে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ভয়াবহ ইরান ইরাক যুদ্ধ এর সময় তিনি স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে ইরানের বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। এই সময়ই ইরানের শক্তিশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর অনেক কর্মকর্তার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। পরে বিশ্লেষকদের মতে এই নেটওয়ার্কই তাকে ক্ষমতার অভ্যন্তরীণ বলয়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সাহায্য করে। ধর্মীয় শিক্ষা ও বিতর্ক। যুদ্ধের পর মোস্তফা খামেনি ধর্মীয় শিক্ষা নিতে যান ইরানের গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় কেন্দ্র কুম-এ। সেখানে তিনি দীর্ঘদিন হাওজায় পড়াশোনা করেন। তবে একটি বড় বিতর্ক এখানেই। ইরানের সর্বোচ্চ নেতা সাধারণত উচ্চ পর্যায়ে শিয়া আলেম, যাদের বলা হয় আয়াতুল্লাহ। কিন্তু মোস্তফা খামেনির ধর্মীয় পদমর্যাদা তুলনামূলক কম। তাকে সাধারণত হুজ্জাতুল ইসলাম হিসেবে উল্লেখ করা হয়। এই কারণে অনেক সমালোচক প্রশ্ন তুলছেন, ধর্মীয়ভাবে তিনি কি সত্যিই সেই উচ্চ মর্যাদার নেতা হওয়ার মতো যোগ্য? অবশ্য ইতিহাসে এর আগে ব্যতিক্রম ঘটেছে। 1989 সালে যখন আলী খামেনি সর্বোচ্চ নেতা হন, তখন তিনিও আয়াতুল্লাহ ছিলেন না। পরে তার পদমর্যাদা বাড়ানো হয়। পর্দার আড়ালের প্রভাব। 56 বছর বয়সী মোস্তফা খামেনির সবচেয়ে রহস্যময় দিক হল তিনি প্রায় সবসময় আড়ালে থেকেছেন। তিনি কখনো মন্ত্রী হননি, সংসদ সদস্য হননি, কোনো নির্বাচনে প্রার্থী হননি। তবু দীর্ঘদিন ধরে ধারণা করা হয় তিনি তার বাবার দপ্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব রাখতেন। ইরানের ক্ষমতার কাঠামোয় সর্বোচ্চ নেতার দপ্তর অত্যন্ত শক্তিশালী। এই দপ্তরের মাধ্যমে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় নীতির উপর প্রভাব বিস্তার করা যায়। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনি বহু বছর ধরে এই ক্ষমতার বলয়ের ভেতরে থেকেই প্রভাব বিস্তার করেছেন। 2009 সালের আন্দোলন ও অভিযোগ। তার নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে 2009 সালের রাজনৈতিক সংকটের সময়। সেই বছর ইরানের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা ইতিহাসে পরিচিত গ্রিন মুভমেন্ট নামে। সমালোচকদের অভিযোগ, সেই সময় নিরাপত্তা বাহিনী ও আধা সামরিক বাসিজ এর মাধ্যমে বিক্ষোভ দমনে পর্দার আড়াল থেকে ভূমিকা রেখেছিলেন মোস্তফা খামেনি। যদিও ইরানের সরকার এবং খামেনি পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ কখনোই স্বীকার করা হয়নি। ক্ষমতার পথে উত্তরাধিকার বিতর্ক। বহু বছর ধরেই ইরানের রাজনীতিতে গুঞ্জন ছিল একদিন হয়তো বাবার উত্তরসূরি হতে পারেন মোস্তফা খামেনি। তবে এই সম্ভাবনা সবসময় বিতর্কের জন্ম দিয়েছে, কারণ 1979 সালের বিপ্লব মূলত রাজতন্ত্রের বিরুদ্ধে হয়েছিল। এখন যদি বাবার পর ছেলে দেশের সর্বোচ্চ নেতা হন, তাহলে সেটিকে অনেকেই ধর্মীয় রাজতন্ত্রের ছায়া বলে সমালোচনা করেন। তবু শেষ পর্যন্ত জরুরি বৈঠকে ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
যুদ্ধের সময় ক্ষমতায় মোস্তফা খামেনির ক্ষমতায় আসা ঘটেছে এক ভয়াবহ ভূ-রাজনৈতিক সংকটের মধ্যে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত সরাসরি সামরিক সংঘাতের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে দেশের সামরিক বাহিনী, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উপর নির্ভর করেই তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার সামনে এখন কয়েকটি বড় চ্যালেঞ্জ: যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি কূটনৈতিক সমাধান খোঁজা, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য বজায় রাখা এবং আন্তর্জাতিক চাপ মোকাবিলা করা। রহস্যময় এক নেতা। মোজতবা খামেনিকে ঘিরে আরেকটি বিষয় হলো তার রহস্যময়তা। ইরানের বহু মানুষই তার নাম জানেন, কিন্তু খুব কম মানুষ তার বক্তৃতা শুনেছেন। তার প্রকাশ্য ছবি, সাক্ষাৎকার বা রাজনৈতিক বক্তব্য খুব সীমিত। ফলে অনেক বিশ্লেষক তাকে বলেন ইরানের সবচেয়ে অদৃশ্য ক্ষমতাধর ব্যক্তি। সামনে কি অপেক্ষা করছে? সব মিলিয়ে মোস্তফা খামেনি এমন এক সময় ইরানের নেতৃত্বে এসেছেন যখন দেশটি সম্ভবত তার আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে। তিনি বহু বছর আড়ালে থেকে ক্ষমতার বলয়ের ভেতরে কাজ করেছেন, কিন্তু এখন প্রথমবারের মতো তাকে পুরো রাষ্ট্রের নেতৃত্ব দিতে হবে, তাও আবার যুদ্ধের মাঝখানে। তার নেতৃত্বে ইরান কোন পথে যাবে? সংঘাতের আরো গভীরে নাকি কূটনীতির দিকে? তা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণেও বড় ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।